ওকে, সো ঢাল নেগেটিভ বলতে আমরা কি বোঝাচ্ছি? ঢাল নেগেটিভ বলতে বোঝাচ্ছি যে এক্স বাড়লে ওয়াই কমবে, এক্স কমলে ওয়াই বাড়বে। ঠিক আছে, বোরিং লাগতেছে, আই নো, খুবই বোরিং লাগতেছে, কারণ বারবার একই কথা বলতেছি, বাট বিলিভ মি, উইদিন 2 লেকচার্স আপনারা বুঝবেন আমি কেন এত পেঁচাচ্ছি একই কথা। সো দুটি চলকের পরিবর্তন বিপরীত দিকে, চলকের পরিবর্তন একই দিকে না, এটা হচ্ছে বিপরীত দিকে। ঠিক আছে, এখানেও কিন্তু পরিবর্তন শব্দটাকে আমরা একটু হাইলাইট করব, কারণ পরিবর্তন শব্দটাকে হাইলাইট করব কারণ আমরা আসলে চলকের পরিবর্তন মানে মানের পরিবর্তন, এবং আলটিমেটলি আমরা পরিবর্তন নিয়েই কথাবার্তা বলছি, যেটা মূলত ক্যালকুলাস। ফাইন, এখন এই যে এক্স এর মান বাড়লে ওয়াই এর মান বাড়ে বা কমে, হোয়াট এভার, এই এক্স এর মান বাড়লে ওয়াই এর মান কমে বা বাড়ে, এই যে এক্স এর মান ধরে নেই 1 বাড়লে ওয়াই কতটুকু বাড়তেও পারে আবার কমতেও পারে। এক্স এর মান 1 বাড়লে ওয়াই যতটুকু বাড়ে বা কমে সেটাই হচ্ছে ধনাত্মক ঢাল অথবা ঋণাত্মক ঢাল, মানে ঢাল পজিটিভ অথবা ঢাল নেগেটিভ। ঠিক আছে, আমি একটু এই লাইনটা লিখবো, এক্স এর মান যেহেতু আমরা সবকিছু কিসে হিসাব করি? এককে হিসাব করি, রাইট? আমরা যে কোনো কিছু কিসে হিসাব করি? এককে হিসাব করি। দ্যাটস ওয়াই আমরা কিন্তু এখানে বলছি এক্স এর মান 1 বাড়লে, একক পরিমাণ বাড়লে। এই 1 বলতে আমরা এখানে কাকে বুঝাচ্ছি? এই 1 বলতে আমরা বুঝাচ্ছি এখানে একক পরিমাণ। 1 বলতে আমি এখানে কাকে বুঝাচ্ছি? একক পরিমাণকে বুঝাচ্ছি। এক্স বাড়লে, এক্স এর মান একক পরিমাণ বাড়লে, এক্স এর মান একক পরিমাণ বাড়লে ওয়াই যতটুকু বাড়ে, ওয়াই যতটুকু বাড়ে, বাড়তেও পারে, মানে কি বলা যায়, ঢাল পজিটিভও হতে পারে, অথবা ওয়াই যতটুকু কমে। ঠিক আছে, সেটি হচ্ছে যথাক্রমে, যদি বাড়ে তাহলে সেটা হচ্ছে ধনাত্মক, যদি বাড়ে সেটা হবে ধনাত্মক, যদি কমে সেটা কি হবে? ঋণাত্মক ঢাল। বাট এই লাইনটার ব্যাখ্যা এখানেই শেষ না, এই লাইনটার ব্যাখ্যার জন্য আমরা আরো অনেক কথা বলবো, রাইট? এই লাইনের জন্য আমরা আরো অনেক কথা বলবো। ঠিক আছে, তো এখন আসতেছে আসলে মূল জিনিস। আমরা আসলে এখানে একটু অ্যাডভান্স জিনিস বলে ফেলছি, আমার লেকচার অনুযায়ী একটা জিনিস অ্যাডভান্স বলে ফেলছি। সো এই সমস্যা নেই, আমরা এই জিনিসটা এখন একটা চার্ট দেখবো, একটা চার্ট দেখবো যে আমাদের কি বলা যায়, যে ঢাল নিয়ে এইটা কেউ শিখলে, জানলে এটার পর আর কিছু লাগে না। সো যারা ওই যে বললাম পুরনো স্টুডেন্ট যারা আছো, তারা এটা অলরেডি শিখেছো, দেখেছো, সো বোর হইও না। সেটা হচ্ছে, ধরে নেওয়া যায় যে চৌধুরী সাহেব, তার 5 সন্তান রয়েছে। সে 5 সন্তান হচ্ছে আবুল বাবুল কাবুল ডাবুল ইবুল, সবাইকে এই একই উদাহরণ দিয়ে বুঝাই। সো এখন চৌধুরী সাহেব মারা যাচ্ছেন মৃত্যু শয্যায়। তো এমন একটা সময় তিনি 5 সন্তানকে ডাকলেন, ডেকে বললেন যে বাবা, আমি তো মারা যাচ্ছি, এখন আমার যা টাকা পয়সা আছে তোমাদের 5 ভাইয়ের নামে ভাগ করে দিতে চাই। তো এখন তো 5 জনের নামে প্রত্যেকের নামে আসলে 40,000 টাকা করে ধরে যাক চৌধুরী সাহেব দিয়ে গেছে। এখন এই দিয়ে যাওয়ার পরে 2 বছর, 4 বছর, 6 বছর পরে আসলে কার কি কি বলা যায় যে আপগ্রেডেশন অথবা ডাউনগ্রেডেশন কি হয়েছে, কার টাকা বেড়েছে, কার টাকা বাড়েনি, কার টাকা কোনো কিছুই চেঞ্জ হয়নি, এগুলো নিয়েই আমরা আসলে আজকের মূল আলোচনাটা করব। সো এটার জন্য আমরা একটা চার্ট বানাবো। আশা করি আমি এক হাতে চার্টটা বানাবো, কোনো স্কেল আমি ইউজ করতে পারছি না, সো সেজন্য দুঃখিত। সো আমরা প্রথমে নাম দিয়ে শুরু করি, নাম অবলিক সময়। সো এখানে প্রথমটা আমরা লিখি মৃত্যুর সময়, যখন উনি মারা গেছেন, মৃত্যুর সময়। যদি উদাহরণটা সরল রেখা এবং ক্যালকুলাস একদম মাথায় সেট হয়ে যাবে। সো 2 বছর পর, দেন 4 বছর পর। এই চার্টটা একটু কাইন্ডলি, এই চার্টটা যারা লিখছো না
তাদেরকেও আমি বলবো এই চার্টটা কাইন্ডলি একটু খাতায় ঝটপট উঠিয়ে নাও, কারণ বারবার পৃষ্ঠে উল্টাতে খুব পেইন হয়ে যাব, কারণ এই চার্টটা রিলেটেড আমরা অনেকগুলো গ্রাফ আজকে আঁকবো। ঠিক আছে, সো সাপোজ আমরা বললাম আবুল ফর এ, বাবুল নামই লিখি, পরে আমরা দিবনে, বাবুল কাবুল ডাবুল ইবুল 5 সন্তান। তো এখন মৃত্যুর সময় বলতে আসলে কি বোঝানো হচ্ছে? মৃত্যুর সময় বলতে আমরা আসলে বুঝাচ্ছি যে যখন তিনি মৃত্যুবরণ করেছেন। আচ্ছা, তার মানে মৃত্যুর সময় আমরা বললাম, ধরলাম শূন্য সময়, শূন্য সময়, মৃত্যুর সময় শূন্য শূন্য দ্বারা আমরা সময়কে বুঝাচ্ছি। ঠিক আছে, এখন সবাইকে উনি 40,000 টাকা করে দিয়ে গেছেন। আমি বাংলায় লিখছি, আমি বাংলায় লিখছি, সবাই আবার বুঝো না ইংলিশে লিখছি, আমি বাংলায় লিখছি, উপরেরটা বাংলায়, এটাও বাংলায়। এখন মৃত্যু 2 বছর পরে, তার মানে 02 02 02 02 02। এখন মৃত্যুর 2 বছর পরে দেখা গেল যে আবুলের টাকা 20,000 টাকা বেড়েছে, বাবুলের টাকা 10,000 টাকা কমেছে, কাবুলের টাকা যা ছিল তাই আছে, ডাবুলের টাকা আরো বেড়েছে, আর ইবুলের টাকার পরিমাণ আরো কমেছে। এখন 4 বছর পরে 04 04 04 04 04, তার মানে মৃত্যুর 4 বছর পরে, তাদের পিতার মৃত্যুর 4 বছর পরে। তো কি দাঁড়াচ্ছে? দেখা গেল আবুলের টাকা বেড়ে দাঁড়িয়েছে 80,000 টাকা, বাবুলের টাকা কমে দাঁড়িয়েছে 20,000 টাকা, মানে 40 30 20,000 টাকা। কাবুলের টাকা আগের মতোই রয়েছে 40,000 টাকা। ডাবুলের টাকা 40 থেকে 80, 80 থেকে আরো বৃদ্ধি পেয়ে হয়েছে কত 120,000 টাকা, ওনার 40,000 করে বাড়ছে। ইবুলের টাকা 20,000 করে, প্রথমে ছিল 40, তারপরে 20 কমলো, তারপরে 4 বছরে সে সব টাকা খুইয়ে দিয়েছে, তার মানে 00 টাকা তার কাছে। 6 বছর পরে মানে হচ্ছে 06 06 06 06 এবং লাস্টে যে 06। তাহলে খেয়াল করো তো, 6 বছর পরে যে আবুলের টাকার পরিমাণ দিয়ে গিয়ে দাঁড়ালো 100,000, বাবুলের টাকার পরিমাণ গিয়ে দাঁড়ালো 10,000, কাবুলের টাকার পরিমাণ গিয়ে দাঁড়ালো 40,000 টাকাই ছিল, তার কোনো চেঞ্জ হয়নি। ডাবুলের টাকার পরিমাণ গিয়ে দাঁড়ালো 1,60,000 এবং ইবুলের তখন -20,000, তার মানে ইবুল আরো ঋণ করে বসে আছে। এই চার্টটা কাইন্ডলি সবাই একটু খাতায় লিখে ফেলো, কারণ এই চার্টটার উপরই আমাদের বাকি লেকচারটা হবে এবং আগামী ক্লাসের লেকচারটা এই চার্টটার উপরে ভিত্তি করে হবে। সো একটু ফাস্ট চার্টটা লিখে ফেলো কাইন্ডলি, এবং হয়ে গেলে আমাকে বলো কাইন্ডলি তাড়াতাড়ি। জি স্যার, শেষ। ওকে, বাকিরা কারো বাকি আছে? ওকে, অ্যাটেন্ডেন্স দিতে কি কেউ বাকি আছেন? আচ্ছা, আমরা আর সময় না দিই, আমরা চলে যাই। আমরা এখন একটু একটা জিনিস দেখি, এই চার্টটা যদি একটু অ্যানালাইসিস করি, দেখবো যে আবুলের কি হয়েছে, 40 থেকে 60, 60 থেকে 80, এই 80 থেকে 100, তার মানে এক্স এর মান মানে কি, মৃত্যুর সময় থেকে 2 বছর বেড়েছে, তারপরে 4 বছর বেড়েছে, তারপরে 6 বছর বেড়েছে, দ্যাট মিনস মৃত্যুর সময় থেকে সময় পার হয়ে গেছে, যেটাকে আমরা এক্স অ্যাক্সিসে প্রকাশ করবো, এবং টাকার পরিমাণটাকে আমরা ওয়াই অ্যাক্সিসে প্রকাশ করবো, দ্যাট মিনস 40 60 80 100। তার মানে এক্স এর মান বাড়ছে, ওয়াই এর মানও বাড়ছে, দ্যাট মিনস এটা ঢাল আসবে পজিটিভ। সেম অ্যাজ আমরা ডাবলের চিন্তাও করবো, ডাবলও 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, এক্স এর মান বেড়েছে এবং তার টাকার পরিমাণ 40 থেকে 80, 80 থেকে 120, 120 থেকে 160 হয়েছে, অর্থাৎ ওয়াই এর মানও বেড়েছে, তার মানে এটার মানও কি হবে, এটা ঢালও কি হবে, পজিটিভ ঢাল। এখন আমরা নির্ণয় করব আবুল এবং ডাবুলের একটা সম্পর্ক, অর্থাৎ গ্রাফ রেডি করব, আবুল এবং
ডাবুলের গ্রাফ রেডি করব। আশা করি সবার চার্টটা লেখা হয়েছে। এখন শুধু খাতায় নাম্বারগুলো চার্টটার দিকে তাকাবো আর স্ক্রিনের দিকে তাকাবো। এটা তোমাদের এই মুহূর্তে আমি এখন যে জিনিসটা দেখাতে যাচ্ছি সেটা তোমাদের খাতায় না লিখলেও চলবে, আপাতত লিখতে চাইলে লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমরা এখন যে গ্রাফটা তৈরি করব সেটা হচ্ছে আসলে আবুল এবং ডাবুল এদের যে উন্নতি হয়েছে, এদের যে টাকা পয়সা বৃদ্ধি পেয়েছে, এদের ধন সম্পদ বৃদ্ধি পেয়েছে, সেইটার উপরে আমরা একটা গ্রাফ করব। সো গ্রাফটা কিরকম আমরা আসলে দেখি। সো সাপোজ এই গ্রাফটা হচ্ছে এইটা হচ্ছে এক্স, যেখানে আমরা সময় অর্থাৎ তাদের বাবার মৃত্যুর পর কত বছর অতিবাহিত হয়েছে সেই সময়টাকে আমরা এখানে প্লট করব এক্স এর মানে, এবং ওয়াই এর মানের জায়গায় আমরা আসলে টাকার পরিমাণটাকে আমরা আসলে ওয়াই এর অক্ষতে রাখবো। টাকার পরিমাণকে আমরা ওয়াই অক্ষতে রাখবো। ঠিক আছে, এখন দেখা যাক আবুল এবং ডাবুলের গ্রাফ আঁকি। আমি দুইটা পেন নিয়ে আসলে ব্যাখ্যা করব যাতে তোমরা ভালো করে বুঝতে পারো যে আসলে গ্রাফটা কিরকম ভাবে হচ্ছে। আচ্ছা ফাইন, এখন ফার্স্ট অফ অল আমরা একটু চার্টের দিকে তাকাবো, আবারও বলছি চার্টের দিকে তাকাবো। তো আমরা এখানে প্রথমে এটা হচ্ছে 00, এই সময়টা হচ্ছে 0 বছর মৃত্যুর পরে, এটা হচ্ছে 2 বছর। আমি গ্রাফটা কিন্তু বাংলায় লিখছি, নাম্বারগুলো সবাই কনফিউজড হয়েও না। এটা হচ্ছে 4 বছর, এটা হচ্ছে 6 বছর ধরো। এবং এটা হচ্ছে শুরু হয়েছে যেহেতু সবার 40,000 টাকা দিয়ে, তাই আমরাও শুরু করব 40,000 টাকা, তারপরে 80,000, তারপরে 120,000, তারপরে 100, বা এভাবে চিন্তা করতে পারি 40-এর পর আমরা 60 চিন্তা করতে পারি, যে 40-এর পরে 60,000, 60-এর পরে আমাদের 80,000, তারপরে আমাদের 100,000, তারপরে আমাদের 120,000, বা তার আরো উপরে ধরে নিলাম আমাদের 160,000 টাকা আছে ডাবুলের ক্ষেত্রে। আচ্ছা, তো ফাইন, খেয়াল করো আমরা এখন আবুলের কথাটা চিন্তা করতেছি। তাহলে আবুলের চার্টের দিকে তাকাও, আবুলের ইনফরমেশনের দিকে তাকাও। আবুলের ইনফরমেশনের দিকে কি দাঁড়াচ্ছে, যে সে 0 সময়ে 40,000 টাকা ছিল, তার মানে তার গ্রাফটা শুরু হচ্ছে এই বিন্দু থেকে। আমরা একটু ডিফারেন্ট পেন ইউজ করব, এই বিন্দু থেকে তার শুরু হচ্ছে। সবারই কিন্তু 40,000 টাকা থেকেই শুরু হচ্ছে, শুধু আবুলের না। এখন 2 বছর পরে আবুলের টাকার পরিমাণ বেড়ে কি হয়েছে 60,000 টাকা, তার মানে 2 বছর পরে আবুলের টাকার পরিমাণ বেড়ে হয়েছে কত, 60,000 টাকা। 4 বছর পরে আবুলের টাকার পরিমাণ বেড়ে হয়েছে কত, 80,000 টাকা। 6 বছর পরে আবুলের টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 100,000 টাকা। তার মানে আমি যদি এখান থেকে একটা গ্রাফ অঙ্কন করি, এটা হচ্ছে একটা সরল রৈখিক গ্রাফ, কারণ এটা হচ্ছে y is equals to mx plus c। এখন এই যে বিন্দুটা, এই বিন্দুটার স্থানাঙ্ক যদি আমি বের করতে চাই, এই যে একদম স্টার্টিং বিন্দুটা, তাহলে স্থানাঙ্ক আমরা কিভাবে লিখবো, 00, 40,000। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কি লিখবো, 0, 2, কত হাজার টাকা, 60,000 টাকা। তারপরে এটা হচ্ছে 0, 4, 80,000 টাকা। এটা হচ্ছে 0, 6, তা 100,000 টাকা। তাহলে এগুলো হচ্ছে এই বিন্দুগুলোর স্থানাঙ্কের পরিমাণ, রাইট? আচ্ছা, ভালো কথা। এখন আসো আমরা ডাবলের কথা চিন্তা করব। ডাবলেরও কিন্তু শুরু হচ্ছে এই বিন্দু থেকেই, 40,000 বিন্দু থেকে, সবারই শুরুটা 40,000 বিন্দু থেকে। কিন্তু 2 বছরের মাথায় ডাবল কিন্তু 80,000 টাকা ইনকাম করে ফেলেছে বা তৈরি করেছে। 4 বছরের মাথায় সে 120,000 টাকা ইনকাম করে ফেলেছে, এবং 6 বছরের মাথায় সে 160,000 টাকা, মানে আরো উপরে তার বিন্দুটা যাবে। এবং এটাকেও যদি আমরা আসলে প্লট করি, তাহলে আসলে আমরা কি পাবো, আমরা একটা সোজা সরলরৈখিক সম্পর্কই পাবো, যেটা শুরু হবে 00, 40,000 দিয়ে, তারপরে 02, 80,000, দেন 04, 120,000, এবং 06, 160,000 টাকা দিয়ে। তাহলে এই গ্রাফটা হচ্ছে এই রেড পেনের যে গ্রাফটা, এটা হচ্ছে ডাবুলের গ্রাফ। এখন তো স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি যে আবুল এবং ডাবুল দুইজনের কি হয়েছে, উন্নতি হয়েছে। দুইজনেরই কি হয়েছে, উন্নতি হয়েছে, রাইট? সো এই উন্নতি শব্দটা কিন্তু খুবই ম্যাথমেটিক্যাল একটা শব্দ, খুবই ম্যাথমেটিক্যাল একটা শব্দ। কিরকম ম্যাথমেটিক্যাল শব্দ? সো আমরা ঢাল, এই যে কথাটা রয়েছে ঢাল, এই কথাটার বাংলা কিন্তু একটা মিনিং রয়েছে নতি। ইংরেজিতে আমরা বলি স্লপ, বাট বাংলাতে কিন্তু বলি আমরা নতি। ঠিক আছে, ঢাল জিনিসটাকে আমরা বাংলায় কি বলি, নতি। তাহলে এই যে আবুল এবং ডাবুলের যে উন্নতি হয়েছে, আবুল এবং ডাবুলের কি হয়েছে,
উন্নতি হয়েছে। উন্নতি শব্দটার মানে কি? উন্নতি শব্দটাকে যদি প্রকৃতি প্রত্যয় ভাবে চিন্তা করি, সো উদ যোগ নতি আমরা বলতে পারি। এবং উদ কথাটার মানে হচ্ছে উপরের, উপরের দিকে, এবং নতি কথার মানে তো ঢাল। তার মানে এই উন্নতি কথাটার মানে আসলে কি বোঝায়? উন্নতি কথাটার মানে আমরা বলতে পারি উপরের দিকে যে ঢাল, উপরের দিকে যে ঢাল, রাইট? উপরের দিকে যে ঢাল। এখন আমরা যদি আবুল এবং ডাবুলের মধ্যে চিন্তা করি যে আসলে আবুলের উন্নতি কত, ডাবুলের উন্নতি কত, স্বাভাবিকভাবেই আবুলের থেকে ডাবুলের উন্নতি বেশি, খালি সাদা চোখে দেখা যাচ্ছে, ম্যাথমেটিক্স এর দরকার নাই। হ্যাঁ, এখন দেখো তো আবুলের থেকে ডাবুলের যে ডিরেকশনটা, সেই ডিরেকশনটা দেখো তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিনা। আবুলের থেকে ডাবুলের যে ডিরেকশনটা, সেটা দেখো তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিনা, রাইট? এবং এই যে এক্স অক্ষের কথা যে আমরা বলছি, এক্স অক্ষের ধনাত্মক দিক বলতে কি আসলে ঘড়ির কাঁটার বিপরীত দিককে বোঝায় কিনা? আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে সবার? স্যার একটু আরেকবার বলবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমরা ত্রিকোণমিতিতে শিখে এসেছি যে আমরা ধনাত্মক দিক বলতে কি বুঝি। এক্স অক্ষকে যদি আমরা একটা ঘড়ির কাঁটা হিসেবে চিন্তা করি, তাহলে এক্স অক্ষকে ঘড়ির কাঁটা হিসেবে চিন্তা করলে, তো এর ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘুরে আসে তাহলে সেটাকে আমরা বলি ধনাত্মক দিক। ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘুরে আসে তাহলে আমরা কি বলবো? ধনাত্মক দিক। আর ঘড়ির কাঁটার দিকে যদি রোটেট করে তাহলে সেটাকে আমরা কি বলি? ঋণাত্মক দিক, রাইট? তাহলে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে আবুলের যে পজিশন, গ্রাফে যে আবুলের পজিশন এবং গ্রাফে ডাবুলের যে পজিশন, আবুলের পজিশন থেকে ডাবুলের পজিশনটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে নয় কি? সেটাই বুঝাতে চাচ্ছি। এটা কি বুঝতে পারছি যে আবুলের থেকে ডাবুলের পজিশনটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে বেশি উন্নতির দিকে? জি স্যার। দুই একজন সাউন্ড করতে হবে, দুই জি একজনকে স্যার। সাউন্ড করতে হবে, নাহলে ক্লাসের জি। নেয়ার ফ্লোটা নষ্ট হয়ে যায়। ওকে, হোয়াট এভার। সো এখন আসলে আমরা দেখতে পাচ্ছি যে আবুলের যে ঢালটা তার থেকে ডাবুলের ঢাল অনেক বেশি খাড়া বা অনেক উঁচু। তাহলে এই যে কত উন্নতি বলতে কিন্তু আরো একটা জিনিস বুঝায় গ্রাফের দিক থেকে, যে কত খারাপ ভাবে উঠলো, কত খারাপ ভাবে, কত খারাপ ভাবে উপরে উঠলো, উঠবে, উঠতে হবে, হ্যাঁ, উপরে উঠলো। তার মানে যত খারাপ ভাবে, যত খারাপ ভাবে উপরে উঠবে, উপরে উঠবে, তার ঢাল, তার ঢাল তত বেশি, কারণ তার উন্নতি তত বেশি। আর তার উন্নতি তত বেশি মানে কি? তার ঢাল তত বেশি, কারণ উন্নতি মানেই তো কি? ঢাল। আমরা দেখেছি উন্নতি মানেই হচ্ছে কি? ঢাল। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখলাম? যে এখানে দেখলাম যে আবুল এবং ডাবুলের যখন তুলনা করছি তখন আমরা দেখলাম যে আবুলের থেকে ডাবুলের উন্নতিটা কি হচ্ছে? বেশি হচ্ছে। এখন এই যে উন্নতি, আমরা অবনতি নিয়েও কথা বলবো। অবনতির জন্য আমাদের বাবুল এবং ইবুল আছে, ঠিক আছে? অবনতি নিয়ে আমরা কথা বলবো। আমরা কিন্তু শুধু উন্নতি নিয়ে আছি, মানে ঢাল পজিটিভ নিয়ে কিন্তু আমরা ব্যাখ্যা করছি, মানে উপরের দিকে ওঠা। আমরা নিচের দিকে নিয়েও আসবো, আমরা অবনতি নিয়ে আসবো, সব নিয়ে আসবো। বাট এখন আমরা আসলে কি দেখতে চাচ্ছি? আমরা দেখতে চাচ্ছি এই যে আবুল এবং ডাবুলের যে উন্নতিটা হয়েছে, সেই উন্নতির আমরা গতি পরিমাপ করব। অর্থাৎ তাদের যে অবস্থার পরিবর্তন হয়েছে, তাদের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে না? তার মানে এই যে অবস্থার, আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, এটাও কিন্তু আলটিমেটলি হচ্ছে ক্যালকুলাস। আর্থিক অবস্থার যে পরিবর্তন হয়েছে এটাও কিন্তু আলটিমেটলি ক্যালকুলাস। আমরা এই জিনিসটাই দেখব। আমরা কিন্তু পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। এই পৃষ্ঠায় কি কারো কোনো কিছু জিজ্ঞাসার আছে? স্যার একটু টাইম দেন, না নিচে লাইন। স্যার। আচ্ছা ফাইন, একটু তুলতে চাইলে তুলে ফেলেন। স্যার হয়েছে। ওকে ফাইন, মাঝখানে একটু জিজ্ঞেস করি, লেকচারটা কি খুব বেশি বোরিং লাগতেছে? না স্যার। না জি স্যার। স্যার। না স্যার।
ওকে ফাইন, বোরিং লাগলেও কিছু করার নাই, লেকচারটা আমাকে দিতেই হবে, এটা না দিলে আসলে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বুঝাতে পারবো না। সো আমরা এখন যে জিনিসটা বুঝাতে মানে পরিমাপ করতে চাচ্ছি সেটা হচ্ছে উন্নতি। সো উন্নতিটা কি? উন্নতিটাও এক ধরনের কি পরিবর্তন, রাইট? একটা অবস্থা থেকে আরেকটা অবস্থার পরিবর্তন। সো ওকে, উন্নতি এর পরিমাপ, এর গতি, উন্নতি এর গতি আমরা পরিমাপ করব, যে কার উন্নতি বেশি হয়েছে, দ্রুত হয়েছে, স্পিড আমরা মাপবো, কার উন্নতি বেশি হয়েছে। ফাইন। তো স্বাভাবিকভাবেই ডাবলের উন্নতি বেশি হয়েছে এটা আমরা জানি, বাট ডাবলের উন্নতিটা কিভাবে বেশি হয়েছে সেটা আমরা ম্যাথমেটিক্যালি এখন একটু অ্যানালাইসিস করব। হ্যাঁ, সেটা একটু ম্যাথমেটিক্যালি আমরা অ্যানালাইসিস করব। আচ্ছা, তাহলে অ্যাগেইন আমরা আসলে আবুল এবং ডাবলকে নিয়েই কথা বলবো ফার্স্টে। আচ্ছা, তো মোটামুটি আবুল এবং ডাবলের গ্রাফটা হচ্ছে এরকম। আমরা একবারেই লিখতে পারি, সেই যে 40 থেকে শুরু হচ্ছে, সো 40 থেকে শুরু হয়ে এইটা ধরে নিতে আমরা আবুলের গ্রাফ, কথার কথা। আর এইটা হচ্ছে অনেক খাড়া, এটা হচ্ছে ডাবলের গ্রাফ। ঠিক আছে, আমরা আর এটা এখানে ডিটেইলসে যাচ্ছি না। এখন আমরা আবুলের দুইটা পয়েন্টের কথা চিন্তা করি, যে আবুলের একটা পয়েন্ট ছিল এরকম যে 0.6 থেকে 100, 0.6 সে 100 এবং 0.4 সে হচ্ছে ধরো 80। হ্যাঁ, 0.4 0.6 100 এবং 0.4 হচ্ছে সে 80। আর ডাবলের ক্ষেত্রে 0.6 হচ্ছে 160 এবং 0.4 সে ছিল 120। এখন এদের দুইজনার আমরা উন্নতি যে হয়েছে সেটা তো আমরা স্বীকার করছি, তাদের যে ঢাল উপরের দিকে উঠেছে সেটাও স্বীকার করছি, বাট সেটা আমরা এখন পরিমাপ করব। তাহলে আসো, এটা এক্স, এটা ওয়াই, আগের গ্রাফটারই একটা শর্টকাট ভার্সন আমরা অঙ্কন করলাম। সো এখন আমরা আবুলের কথাটা চিন্তা করি, যে আবুল আসলে কিভাবে কি কাজ করছে একটু দেখি। তা এখন দেখো যে এই যে এখানে ছিল 0.4, এখানে হচ্ছে 0.6। তাহলে এখন চিন্তা করো যে এক্স এর মানটা আসলে কত হয়েছে, এক্স এর যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা কি হয়েছে আসলে 0.4 থেকে 0.6 গিয়েছে, অর্থাৎ 2 বছর অতিক্রম হয়েছে। এক্স এর পরিবর্তনটা কতটুকু হয়েছে? 2 বছরও হয়েছে। আর টাকার পরিমাণটা, অর্থাৎ অর্থের যে টাকার পরিমাণটা, সেটা 80 থেকে কি হয়েছে? 100 হয়েছে। 80 থেকে কি হয়েছে? 100 হয়েছে। তাহলে এই যে এক্স অক্ষের সমান্তরালে আমরা কি এই জায়গায় একটা রেখা, এবং ওয়াই অক্ষের সমান্তরালে আমরা যদি এইখানে একটা রেখা অঙ্কন করি, তাহলে এই যে রেখা দুটি অঙ্কন করলাম এক্স অক্ষের সমান্তরালে, এই রেখাটা কি আমার এক্স অক্ষের পরিবর্তন, অর্থাৎ এই 4 থেকে 6, এবং এই রেখাটুকু আমার ওয়াই অক্ষের পরিবর্তন, অর্থাৎ 80 থেকে 100-কে ডিনোট করে না? জি স্যার। আমি আবারও বলছি, এই বিন্দুটা কত? এক্স অক্ষতে এই বিন্দুটা হচ্ছে 80, এই বিন্দুটা কত? এই বিন্দুটা হচ্ছে এক্স অক্ষতে 6, সরি এই বিন্দুটা হচ্ছে এক্স অক্ষতে 4, এই বিন্দুটা হচ্ছে 6, এই বিন্দুটা ওয়াই অক্ষতে হচ্ছে 80, এইখানে হচ্ছে কত? 100। তাহলে এই যে লম্ব বরাবর যে আমরা পরিবর্তনটা হিসাব করলাম, তোমরা এই চিত্রটার সাথে ফিজিক্সেরও চিত্রের মিল পেতে পারো, যদি ফিজিক্সে তোমরা এই ধরনের ভাবে আসলে ভেক্টর ক্যালকুলাস শিখে আসো, তাহলে এটার সাথে মিল পেতে পারো। এখন আমরা আসলে দেখব আবুলের পরিবর্তনটা কিরকম হয়েছে, ঢালটা কি হয়েছে। তাহলে দেখি যে আবুলের 2 বছরে বেড়েছে, একদম সিম্পল ঐকিক নিয়ম, 2 বছরে বেড়েছে কত? 2 বছরে বেড়েছে কত? 2 বছরে বেড়েছে তার 20,000 টাকা। 2 বছরে বেড়েছে তার 20,000 টাকা, ভালো কথা। 2 বছরে বেড়েছে তার 20,000 টাকা। আচ্ছা, ভালো কথা। এখন আমরা তো জানি, আমরা ঢালের সংজ্ঞাতে কি শিখে এসেছি? ঢালের সংজ্ঞাতে কি শিখে এসেছি? যে ঢাল আমি যাই করতে চাই না কেন, এক্স এর মান আমাকে কি করতে হবে? একক পরিমাণে হিসাব করতে হবে। এক্স এর মান আমাকে একক পরিমাণে হিসাব করতে হবে, তাহলেই আমরা কি পাবো? ঢাল বের করতে পারবো। তাহলে 2 বছরে, বছরটা হচ্ছে কি এক্স এর মান, রাইট? 2 বছরে বেড়েছে 20,000 টাকা, আর এই হাজারটা কি টাকার পরিমাণটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে 1 বছরে কতটুকু বেড়েছে? 1 বছরে বেড়েছে 20 ডিভাইডেড বাই 2। 20 ডিভাইডেড বাই মানে কি? 10,000 টাকা। 20 ডিভাইডেড বাই 2 তার মানে কি? 10,000 টাকা। তাহলে এই যে 10,000 টাকা কথাটা আমরা যে বললাম, যে এক্স এর মান 1 বাড়ার কারণে ওয়াই এর মান কতটুকু বেড়েছে, সেই মানটুকুকেই আমরা কি বলছি? ঢাল বলছি। এক্স এর মান 1 বাড়ার কারণে ওয়াই এর মান কি হয়েছে?
কতটুকু বেড়েছে, মানে এই যে আমরা বললাম যে এই যে 10,000 টাকা, এই 10টা আমরা আসলে কিভাবে পেয়েছি? 10টা আসলে পেয়েছি আমরা 20/2 থেকে। আচ্ছা ভালো কথা, 20/2 থেকে পেয়েছি। এখন 20টা আসলে আমরা কিভাবে পেয়েছি? 20টা আমরা আসলে পেয়েছি 100 থেকে 80 বিয়োগ করার কারণে, রাইট অর রং? 100 থেকে 80 বিয়োগ করার কারণেই তো আমরা 20টা পেয়েছি নাকি? আর এই যে 2 নিচের যে 2টা আমরা পেয়েছি, অর্থাৎ 2 বছরের যে ডিফারেন্সের কথাটা বলছি, এই 2 বছরটা আমরা কিভাবে পেয়েছি? 6 বছর থেকে 4 বছর বিয়োগ দিয়েছি, তার মানে 6 থেকে 4 বিয়োগ দিয়েছি, তার কারণেই তো আমরা 2টা পেয়েছি, রাইট অর রং? একটু হ্যাঁ হুঁ করেন ভাই, না হলে বুঝি না যে আসলে আমার লেকচারটা বোঝা যাচ্ছে কিনা। তারপরও কারো কোনো রেসপন্স নাই। ওকে ফাইন। সো 10টা আমরা পেয়েছি 20/2 এর কারণে, এবং এই 20টা আমরা আসলে পাচ্ছি কি 100 থেকে 80। এইটাকে কি কেউ বুঝতে পারেন নাই? না বুঝতে পারলে বলেন ভাই, কিভাবে 100 - 80, না এটা কি স্যার, বুঝতে বুঝতে পেরেছেন? পারছি। বুঝতে পারছেন নাকি পারেন নাই? আমি এখনো বুঝি নাই। জি স্যার, বুঝছি। স্যার বুঝতে পারছি। বাকিগুলো কি বোবা হয়ে গেছে, কোনো শব্দ টব্দ করতেছে না? ওকে ফাইন, স্যার ঠিক আছে, লাস্টের যাই হোক। দিকে একটু কনফিউজড যেটা করলেন। আচ্ছা আমি তাহলে বলি, এই যে দেখেন এই যে বিন্দুটা, এই বিন্দুটার তো একটা স্থানাঙ্ক আছে নাকি? এই স্থানাঙ্কটা কত? 0, 6, 100। এই বিন্দুটার তো একটা স্থানাঙ্ক আছে তাই না? সেই স্থানাঙ্কটা কত? 0, 4, 80, রাইট? মাহি ফাইজলামি বন্ধ করো, ফাইজলামি একদম বন্ধ করে দাও। দিস ইজ নট ইউর বেডরুম, রাইট? সো আবুলের গ্রাফের কথা বলতেছি। সো বিন্দু 0, 6, 100, এই যে বিন্দুটার কথা বলছি, এই বিন্দুটার স্থানাঙ্ক কত? 0, 6, 100। এবং এই বিন্দুটার কথা বলছি, এটা কত? 0, 4, 80, যেটা আমরা আগের এখানে দেখে এসেছি। এই যে 0, 4, 80, 0, 6, 100। এখন এই বিন্দুটার স্থানাঙ্ক, এই বিন্দুটা মানে কি? এই বিন্দুটার এক্স এর মান কত? 6, ওয়াই এর মান কত? 100। এই বিন্দুটার এক্স এর মান কত? 4, ওয়াই এর মান কত? 80। তাহলে আমি যদি বলি যে 2 বছরের ডিফারেন্স, যদি বলি 2 বছর, আমি যদি বলি 2 বছর, তাহলে 2 বছরটা আমি আসলে কি কোথায় পাচ্ছি? 6 থেকে 4 বিয়োগ করলেই তো 2 বছর পাই। আবার আমি যদি বলি টাকার পরিমাণ, টাকার পরিমাণ কতটুকু বাড়লো সেটা আমি কিভাবে পাবো? 100 থেকে 80 বিয়োগ করলেই তো পাবো, রাইট অর রং? আমি কি বুঝাতে পেরেছি? স্যার বুঝছি এবার। জি তাহলে সেই স্যার। জিনিসটাই আমি এখানে বলেছি যে 10টা আমরা কিভাবে পেয়েছি? 20/2 থেকে। এবং এই 20টা কিভাবে পেলাম? 100 বিয়োগ 80 এবং 6 বিয়োগ 4 থেকে। তাহলে এখন চিন্তা করেন, 100 এবং 80 এই যে অনুপাতগুলো, এই যে এই 6 এটা কি এক্স, এই 100 এটা কি ওয়াই, এই 4 এটা কি এক্স, এই 80 এটা কি ওয়াই। তার মানে আমি যখনই বলছি 100 বিয়োগ 80, তার মানে কি আমি ওয়াই এর মান অর্থাৎ y2 থেকে y1 বিয়োগ দিচ্ছি কিনা? 100 বিয়োগ 80 এটা কি আমি আসলে y2 থেকে y1 বিয়োগ দিচ্ছি কিনা? আবার যখন আমি বলছি 6 বিয়োগ 4, তাহলে আমি কি আসলে x2 থেকে x1 বিয়োগ দিচ্ছি কিনা? x2 থেকে x1 বিয়োগ দিচ্ছি কিনা? অর্থাৎ আমরা যেটা শিখে এসেছি, ঢাল মানে হচ্ছে কি y2 মাইনাস y1, অর্থাৎ কি কোটিদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ, ভুজ দ্বয়ের অন্তর। তাহলে আমি যে বললাম যে এই যে 10,000 টাকা, এই 10,000 টাকাই হচ্ছে আবুলের ঢাল, এই 10,000 টাকাই হচ্ছে আবুলের ঢালের পরিমাণ। 10,000 টাকাই হচ্ছে কার ঢালের পরিমাণ? আবুলের ঢালের পরিমাণ, রাইট? তাহলে এই আবুলের ঢালের পরিমাণটা যে 10,000 টাকা, এটা সত্য না মিথ্যা সেটাই আমি প্রমাণ করে দেখাচ্ছি। যে 10টা আমরা কোত্থেকে পেয়েছি? 20/2 থেকে। 20 আমরা কোথায় পেয়েছি? 100 বিয়োগ 80 থেকে। 2 আমরা কিভাবে পেয়েছি? 6 বিয়োগ 4 থেকে। 100 বিয়োগ 80টা আসলে কি ডিপেন্ড করে? y2 মাইনাস y1। 6 বিয়োগ 4টা কি মনে হয়? x2 মাইনাস x1। তাহলে y2 মাইনাস y1 টা বেসিক্যালি কি? কোটিদ্বয়ের অন্তর। আর x2 মাইনাস x1 টা কি? আসলে ভুজদ্বয়ের অন্তর। তাহলে কোটিদ্বয়ের অন্তর মানে কি? কোটিদ্বয়ের পরিবর্তন। এই পরিবর্তন জিনিসটাকে কি আমি ডেল ওয়াই, এবং ভুজদ্বয়ের অন্তর এটাকে কি আমি ডেল এক্স বলতে পারি না? জি স্যার। ভুজদ্বয়ের অন্তর, রাইট, কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড জি বাই স্যার। ভুজদ্বয়ের অন্তর, এটাকে আমি ডেফিনেটলি কি বলতে পারি? এই জিনিসটাকেই আমরা
এভাবে ডিফাইন করেছি y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। যারা ঢাল সম্বন্ধে সরলরেখা চ্যাপ্টারে আমার একটা ক্লাসও করেছেন তারা জানেন যে ঢাল কথাটার মানে কি। ঢাল কথাটার মানে হচ্ছে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর এর অনুপাত। তাহলে এখন চিন্তা করেন যে এই যে মানে অন্তরের অনুপাতটা তৈরি করলাম, এটাকেই কি আমরা ট্যান থিটা বলছি না? এটাকেই কি আমরা ট্যান থিটা বলছি না? অর্থাৎ খেয়াল করেন, দেখেন যে এই জায়গায় যদি আমরা এখানে একটা আলোচ্য কোণ, ত্রিকোণমিতিক আলোচ্য কোণ আমরা যদি থিটা কল্পনা করি, ত্রিকোণমিতিক আলোচ্য কোণ যদি থিটা কল্পনা করি, তাহলে এই সরল রেখাটুকুকে আমরা কি বলছি? ডেল এক্স, এবং এইটুকুকে আমরা কি বলছি? ডেল ওয়াই। তাহলে এই আলোচ্য কোণের আলোকে ট্যান থিটা বলতে আসলে কি বোঝায়? লম্ব বাই ভূমি। ট্যান থিটা বলতে আসলে কি বোঝায়? লম্ব বাই ভূমি। এবং সেই লম্ব বাই ভূমি, এখানে লম্বটা কি? লম্বটা হচ্ছে ডেল ওয়াই এবং ভূমিটা কি? ডেল এক্স। রাইট অর রং? তাহলে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু আমরা ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স লিখতে পারি কি? জি স্যার। জি স্যার। তাহলে এখান থেকেই স্যার। আসলে আমাদের ঢালের মূল কনসেপ্ট আসছে যে এই যে এক বছরে কতটুকু বেড়েছে, অর্থাৎ এক্স এর এক একক পরিবর্তনের কারণে ওয়াই এর কত একক পরিবর্তন হয়েছে। এক্স এর এক একক পরিবর্তনের কারণে ওয়াই এর কত একক পরিবর্তন হয়েছে, সেটাকেই আমরা কি বলছি? আসলে ঢাল বলছি। এক্স এর এক একক পরিবর্তনের কারণে ওয়াই এর কত একক পরিবর্তন হয়েছে। এখন আমরা যে এই যে সরলরেখাটা অঙ্কন করছি, এই যে সরলরেখাটা আবুলের ঢালের কথা বলছি, এটাকে যদি ধরো পিছনের দিকে বর্ধিত করি, ধরো পিছনের দিকে বর্ধিত করে এক্স অক্ষের সাথে মিশিয়ে ফেলেছি, তাহলে এইখানে যে ঢাল যে কোণ থিটা, এই কোণটাও কি এইখানে আসলে অনুরূপ কোণ নয়? এই যে এই জিনিসটা কি আসলে অনুরূপ কোণ নয়? যেহেতু এটা আর এটা কি, এই এক্স অক্ষ এবং ডেল এক্স কি পরস্পর সমান্তরাল, মানে সমান্তরাল সরলরেখা, এবং এই আবুলের যে সরলরেখাটা এটা কি একটা ছেদক। তাহলে এই কোণটা এবং এই কোণটা কি হয়? অনুরূপ কোণ হয়। তাহলে এখন চিন্তা করো, আবুলের এইটাকে যদি আমি একটা সরল রেখা অর্থাৎ y ইজ ইকুয়ালস টু mx প্লাস সি তার সাথে একটা মানে চিন্তা করি, তাহলে দেখো এক্স অক্ষের, খেয়াল করো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, ধনাত্মক দিক বলতে আমরা আসলে কাকে বোঝাচ্ছি? ঘড়ির কাঁটার বিপরীত দিক। ধনাত্মক দিক বলতে আমরা আসলে কাকে বোঝাচ্ছি? ঘড়ির কাঁটার বিপরীত দিক। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকের সাথে কোনো একটা সরল রেখা, এইটা কি আবুলের সরল রেখা, রাইট অর রং? কোনো একটা সরল রেখা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, সেই কোণের ট্যানজেন্টের মানকে, সেই কোণের ট্যানজেন্টের মানকে ওই সরল রেখার ঢাল বলে। যেমন আমরা এখানে বলেছি আবুলের ঢাল কত? 10,000 টাকা। এবং আমরা নির্ণয় করে দেখালাম আবুলের ট্যান থিটার মান, এই যে এইগুলো কিন্তু সব আসলে এই যে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে কিন্তু ইকুয়াল 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 হয়ে এই পর্যন্ত হয়েছে। তার মানে আবুলের ঢাল ট্যান থিটা সমান সমান আসলে কত টাকা? 10,000 টাকা, বা শুধুমাত্র আমরা 10,000ও বলতে, 10 সংখ্যাটাও বলতে পারি। তাহলে আমরা যে প্রথমে যে সংজ্ঞাটা লিখেছি, ঢালের যে প্রথম সংজ্ঞাটা লিখেছি, যে কোনো একটি সরল রেখা, কোনো একটি সরল রেখা, এটা ধরে নাও আবুল, এটা একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, ধনাত্মক দিক বলতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ধনাত্মক দিক বলতে কাকে বোঝাচ্ছে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আবারও বলছি, ধনাত্মক দিক বলতে কাকে বোঝাচ্ছি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ভালো কথা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, তাহলে এইটা কি? আলোচ্য কোণ। ভালো কথা, যে কোণ উৎপন্ন করে, এই কোণটা এখানে যা উৎপন্ন করছে এখানে আসলে একই কোণ উৎপন্ন করছে। যে কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যানজেন্টের মান, তাহলে সেই কোণের ট্যানজেন্ট মানে কি? এই থিটার সাপেক্ষে ট্যানজেন্ট মানে কি? ওই কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি, ওই কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে ডেল এক্স, ভূমি হচ্ছে কি? ডেল ওয়াই। সরি, লম্ব হচ্ছে ডেল ওয়াই, ভূমি হচ্ছে ডেল এক্স, এবং ডেল ওয়াই মানে হচ্ছে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই কি? ভুজদ্বয়ের অন্তর। এবং এটা করলেই আমরা কি আবুলের ঢাল পেয়ে যাই কত? 10,000 টাকা। আমি কি, আমার চিৎকার গুলা কি সাকসেসফুল হয়েছে? আমি কি বুঝাতে পারছি যে আসলে ঢালের কনসেপ্টটা আমরা সংজ্ঞাটাই বোঝানোর চেষ্টা করলাম, এবং কিভাবে আসছে আসলে ঢালের সংজ্ঞাটা, সেইটা কি বুঝাতে পেরেছি? জি স্যার। জি স্যার। ওকে ফাইন, তাহলে যদি বুঝাতে পারি, ডাবুলেরটা কি তোমরা করতে পারবে? ডাবুলেরটা কি করতে পারবে? এটা হচ্ছে আমার কত? এইটুকু হচ্ছে আমার ডেল এক্স, এইটুকু হচ্ছে আমার কত? ডেল ওয়াই। এটুকু হচ্ছে আমার ডেল এক্স, এটা হচ্ছে আমার কত? ডেল ওয়াই। এটা হচ্ছে আমার আলোচ্য কোণ কত? এটা হচ্ছে আলোচ্য কোণ থিটা। তাহলে আমি যদি এখানে চিন্তা করতে চাই যে ট্যান থিটা, ডাবলের ক্ষেত্রে রেড পেন দিয়ে আমি ডাবলকে ইন্ডিকেট করছি, ট্যান থিটা, তাহলে আমি কি বলবো? লম্ব ডেল ওয়াই ডিভাইডেড বাই কত? ডেল এক্স।
ডেল ওয়াই মানে কত, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। দেখো এখন আমরা উল্টা ভাবে করতেছি, আগে 10 থেকে আমরা y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 এ গেলাম। এখন এখান থেকে যে জিনিসটা শিখলাম সেই জিনিসটা আমি যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়াচ্ছে, ডাবলের y2 এর মান কত, এই যে এইটা হচ্ছে ডাবলের ক্ষেত্রে কি y2, রাইট? এটা হচ্ছে ডাবলের ক্ষেত্রে y2 আর এটা হচ্ছে ডাবলের ক্ষেত্রে x2। অনেক হিজিবিজি হচ্ছে, বাট কাইন্ডলি এই জিনিসটা ভিডিওটা 2বার 3বার দেখে এই জিনিসটা বুঝে নিয়েন। 120 এটা কি আমাদের y1, 120 এটা হচ্ছে y1 আর এই 4 এটা কি আমার এখানে x1। তাহলে আমি যখন বলছি ডাবলের ক্ষেত্রে y2 মাইনাস y1 তাহলে আসলে কি হচ্ছে, 160 থেকে 120 বিয়োগ দিচ্ছি। আমি একটু 160 থেকে 120 বিয়োগ দিচ্ছি। আর যখন বলছি x2 মাইনাস x1 তখন আসলে কি 6 থেকে 4 বিয়োগ দিচ্ছি। তাহলে আমার ডাবলের ক্ষেত্রে উপরে কি আসতেছে 40 আর নিচে কি আসতেছে 2, তার মানে ডাবলের ঢালের পরিমাণ কি আসতেছে 20,000 বা 20, শুধু হাজার বাদ দেই, ডাবলের ঢালের পরিমাণ কত আসতেছে 20, আবুলের ঢালের পরিমাণ 10, ডাবলের ঢালের পরিমাণ কিন্তু 20। আবুলের থেকে ডাবল কি ঢাল খাড়া, তার মানে ডেফিনেটলি আবুলের থেকে ডাবলের ঢাল যেহেতু খাড়া তার মানে আবুলের থেকে ডাবলের ঢাল কি হবে বেশি হবে। এবং ম্যাথমেটিক্যালি আমরা কি গ্রাফ দিয়ে দেখলাম আবুলের থেকে ডাবলের ঢাল কি বেশি হয়, রাইট অর রং? जी सर। বাকিরা মাসুম